কি করতে হবে সবকিছু জানি, কিন্তু আমরা করছি না। Obviously there is no alternative automation and digitalization for improving the quality. কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে এতগুলো কাজের জায়গা ছিল, আমি কি সেটা করেছি? আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন না কেন, আপনার সাথে প্রোডাক্ট প্রসেসের সরাসরি সংযোগ থাকতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, দিস ইজ শরীফুল ইসলাম আলভি। ওয়েলকাম জানাচ্ছি ফ্যাশন বিজনেস জার্নালের স্পেশাল ডিসকাশন সিরিজ ইনফোকাসে, প্রেজেন্টেড বাই গ্রিন স্টিচ অ্যান্ড পাওয়ার্ড বাই অ্যালেক্স ফ্যাব্রিক্স মিলস লিমিটেড। এই ইনফোকাস সিরিজের মাধ্যমে আমরা টেক্সটাইল, অ্যাপারেল ও ফ্যাশন ইন্ডাস্ট্রির সাম্প্রতিক আপডেট, চেঞ্জেস অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জেস ও অপরচুনিটি নিয়ে ইনডেপথ আলোচনা করে থাকি। টুডে উই হ্যাভ মিস্টার মুস্তাফিজুর রহমান, ডিজিএম অ্যান্ড চিফ কোয়ালিটি সিস্টেম অফিসার অফ B2B গ্রুপ। থ্যাংক ইউ টু বি উইথ আস টুডে। Walaikum assalam. Thank you very much for welcoming me in this program. Hope the coming few minutes will go very smoothly and it will be interactive. থ্যাংক ইউ। এই কোয়ালিটি ইস্যুর কারণে যেভাবে অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ঠিক আবার কোয়ালিটির কারণে আমাদের ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস ইনক্রিজ করে থাকে। সো মাই ফার্স্ট কোশ্চেন উইল বি টু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি উৎপাদনে বর্তমান প্রধান কোয়ালিটি চ্যালেঞ্জেস গুলো কি কি? তা আপনি খুব সুন্দরভাবে বলছেন যে কোয়ালিটি দিয়ে কিন্তু আমাদের বিজনেসের যাত্রাটা হয় থামে, না হলে শুরু হয়। এই জিনিসটা আসলে আমরা অনেকেই স্বীকার করি, অনেকে স্বীকার করি। আবার আমরা অনেক সময় লিনের ভাষায় বা বিভিন্ন ভাষাতে যখন আমরা দেখতে যাই, তখন আমরা বলি যে এটা হচ্ছে নন ভ্যালু এডেড বাট এসেনশিয়াল একটা সার্ভিস। এই যে নন ভ্যালু এডেড, এই মাইন্ডসেট থেকে যখন চিন্তা করা হয়, তখন দেখা যায় যে কোয়ালিটির যে ডিমান্ডস গুলো থাকে, এই জায়গাটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম বিকজ অফ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড সাপ্লাই চেইন মানে চ্যালেঞ্জেস এর মধ্যে এটা হারিয়ে যেতে থাকে। আর তখন থেকে শুরু হয় সমস্যাগুলো। তো আপনি যে জায়গাটা এখন আমাদের যে জায়গাটা এই মুহূর্তে সমস্যা কোয়ালিটির ক্ষেত্রে, হ্যাঁ, আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, আমি আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড একটু বলি, আমি দীর্ঘ সময় আমি বেশ কিছু রিটেল ব্র্যান্ডে কাজ করেছি, ট্রেডিং কোম্পানির সাথে কাজ করেছি, এবং সেই কাজ করার সুবাদে অনেকগুলো ফ্যাক্টরিতে সরাসরি কাজ করেছি, বা তাদের ম্যানেজমেন্টের সাথে কাজ করছি, সিস্টেমের সাথে কাজ করছি, মানুষগুলোর সাথে মিশছি, এবং নিজেও সরাসরি ফ্যাক্টরি এমপ্লয়ি হিসেবে কাজের শুরুতে যেটা দেখছি, বা এখনো আমার যে উপলব্ধি বা অভিজ্ঞতা যেটা বলে, সেটা হচ্ছে আমরা আসলে জানি কি করতে হবে, হ্যাঁ, কিন্তু কি করতে হবে সবকিছু জানি, কিন্তু আমরা করছি না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হয় কি যে এই যে কি করতেছি না, এইটা না করার পেছনে আবার অনেকগুলো অজুহাত ক্রিয়েট করি। যে অজুহাত গুলোকে যদি আমরা ভিন্নভাবে একটু চিন্তা করি, তাহলে সহজেই মেটাতে পারি। আর এখান থেকে শুরু হয় কোয়ালিটির সমস্যা। তা আমরা যদি যেটা জানি সেটা যদি করতে চাই, এবং অজুহাত গুলো যদি না দাঁড় করায় এবং সরাসরি শুধু করতে থাকি, তাহলে আপনার কোয়ালিটির সমস্যাগুলো থাকে না। খুব জটিল কিছু নেই এই জায়গায়। তাহলে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমকে গড়ে তোলার জন্য কি কি শক্তিশালী পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রিকে? আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সবাই যে পর্যায়ে চলে গেছে, বিশেষ করে আমাদের লোকাল এক্সপার্টাইজরা যারা আছেন বা বিভিন্ন জায়গাতে কাজ করছেন, এমনকি তরুণরা যারা এগিয়ে আসছেন সিস্টেম ম্যানেজমেন্টে বলেন বা অপারেশনসে বলেন, হ্যাঁ, এবং এমনকি আমাদের বাইং অফিস থেকে বিভিন্ন বাইং অফিস থেকে অনেকে এখন সরাসরি ফ্যাক্টরি সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজ করছেন। তো এই যে একটা জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীর অভিজ্ঞতা, দক্ষতা বা এগুলো কোনো কিছু ঘাটতি নেই। হ্যাঁ, এখানে নতুন কিছু দেওয়ারও কিছু নেই, এবং সিস্টেম গুলো যা আছে ঘুরে ফিরে মোরালেস একই। আমাদের যে জিনিসটা দরকার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে এস্টাবলিশ করা বা ফাংশনিং করার জন্য, সেটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক পরিবর্তন। আমি শুরু থেকে যেমন বললাম যে আমি জানি কি করতে হবে, কিন্তু আমি করছি না। যেটা করতে হবে সেটা না করার জন্য অনেকগুলো অজুহাত ক্রিয়েট করছি। ইন্টারনেটের সুবাদে সেগুলো অনেক কিছু আছে। এমনকি ব্র্যান্ডস গুলো আমাদেরকে যারা সাপ্লাই এন্ডে আছে, তারাও আমাদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছে। আমি এই জায়গাতে যেমন বলবো যে 5S, হ্যাঁ, আমরা 5S নিয়ে অনেকগুলো, এটা আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা পার্ট থাকে যে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, হ্যাঁ, কোম্পানিগুলো তারা 5S মেনে চলে। 5S জিনিসটা কি খুব সাধারণ, এটা আমাদের একেবারে বাথরুম থেকে শুরু হয়। হ্যাঁ, এটা এভাবে চিন্তা করলে না, আপনি খেয়াল করে দেখেন বাথরুম থেকেও কিন্তু শুরু। আমি যদি একেবারেই র ভাবে কথা বলি, আমার বাথরুমের নির্দিষ্ট জায়গাতে বন্ধ থাকতে হবে, বা আপনার পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, প্রশ্ন থাকে, তাই না? তা আমি সেই জিনিসটা ওখানে করছি, কিংবা রান্নাঘরে করছি, অথচ ফ্যাক্টরিতে আসার পরে আমার র্যাক খালি থাকতেছে, আমি জিনিসটা ফেলে দিয়ে রাখতেছি। আমার একটা ডকুমেন্ট আছে, সেখানে আমি যতগুলো ঘর দেয়া আছে, যেই জায়গাগুলোতে আমাকে ফিল আপ করতে হবে, তথ্যগুলো দিতে হবে, আমি তার অর্ধেকটা দিচ্ছি। তো এগুলো এগুলোকে আমি জানি না আমার কি সিস্টেমে নাই, সিস্টেমে আছে, কিন্তু ওই যে মানসিকতার প্রবলেম। তো ঘুরে ফিরে আমি বলবো যে মন মানসিকতার যতক্ষণ পর্যন্ত সমস্যা মানে পরিবর্তন আমি না করব, ততক্ষণ পর্যন্ত যা সিস্টেম আছে যতটুকু আছে আমি ততটুকু মানবো। আর এই মন মানসিকতার পরিবর্তনের জন্য কিওএমএস এর অন্যতম একটা পার্ট হচ্ছে কি যে ট্রেনিং। এই ট্রেনিং এর মধ্যে যেমন সফট স্কিল আছে, হার্ড স্কিল আছে। হ্যাঁ, এখন আমি
এই ইন্ডাস্ট্রি এতগুলো পথ চলার পরে আমরা যে ধরনের প্রোডাক্ট করছি এখন, বা আমরা যা পারছি, যত চ্যালেঞ্জের মধ্যে কাজ করছি, তার মানে আমাদের হার্ড স্কিল যথেষ্ট আছে। তো সফট স্কিল গুলো থেকে আমাকে এখন সময় দিতে হবে। সফট স্কিল ডেভেলপমেন্টে আমাকে উদ্যোগী হইতে হবে, লিডারদেরকে বা ম্যানেজমেন্টকে কাছে আগে আসতে হবে। যে একেবারে সফট স্কিল ডেভেলপমেন্টে যখন কাজ হয়, তখন দেখা যায় যে শুধুমাত্র একটা ম্যানেজারের লেভেলে বা এই লেভেলটাতে কাজ হয়। হ্যাঁ, খুব বেশি নামলে এক্সিকিউটিভ লেভেলে যায়। কিন্তু তারও আমাদের যারা শ্রমিক ভাই বোনরা যারা আছেন ওই জায়গাটাতে, তাদের সফট স্কিল ডেভেলপমেন্ট আমরা কতটুকু কাজ করি, তাদের মানসিকতা পরিবর্তন আমরা কতটুকু কাজ করছি, এই জায়গাগুলো আমাদের কাজ করার জায়গা আছে। এই জায়গাগুলো যখন আমাদের কাজ হয়ে আসবে, যখন তারা বুঝতে পারবে, যখন তারা অনুভব করতে পারবে যে না মেনে চলতে হবে, তখন দেখবেন সবার কাজটা সহজ হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম মেন্টাল স্টেট বা আমাদের ট্রেনিং এর ব্যাপার ছাড়া, বর্তমানে যেমন আমরা চায়নাকে যদি দেখি, তারা তাদের সিস্টেম ইন্ডাস্ট্রি 4 বা অটোমেশন নিয়ে আসছে। তো আমাদের সবাই বলে যে হুম। অটোমেশন কি আমাদের কোয়ালিটি কোয়ালিটি সিস্টেমকে আরো ভালোভাবে গ্রো করতে পারবে কিনা। জি, ধন্যবাদ। অবশ্যই আপনার যেহেতু যুগটা অটোমেশনের যুগ, এবং আমি বলবো এখানে অটোমেশনের এখানে হচ্ছে আপনার ডিজিটালাইজেশন, দুটো দুই রকম একটু জিনিসটা। অটোমেশন একটা যেটা হচ্ছে কি যে ধরেন মানুষ না করে ওটা যান্ত্রিক সহযোগিতায় কিংবা সফটওয়্যার সহযোগিতায় সে তার মতো করে করে দিবে, ওটা হচ্ছে অটোমেশন। হ্যাঁ, বা মানুষের সহযোগিতা কম নিয়ে। আর ডিজিটালাইজেশন যেটা, সেটা হচ্ছে তথ্যপত্রগুলো যা কিছু আছে, হ্যাঁ, তা আমার রিয়েল টাইম সিস্টেমের মধ্যে ইনপুট হবে। হ্যাঁ, ও প্রসেসিং করবে, তাতে আমাকে ডেটাগুলো প্রোভাইড করবে, রিপোর্ট তৈরি করে দিবে, অ্যানালিসিস করে দিবে, রাইট? Yes. অবভিয়াসলি এই অটোমেশন এবং ডিজিটালাইজেশন, হ্যাঁ, দুটোই কোয়ালিটিতে ইম্প্যাক্ট ফেলবে এবং ফেলার জায়গা আছে। কিরকম আমি আপনাকে বলি, যেমন ধরেন আহ, বেশ কিছু ফ্যাক্টরি অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেকগুলো সফটওয়্যার কোম্পানিগুলো কাজ করছে এগুলো নিয়ে, গার্মেন্টস এর অটোমেশন এন্ড ডিজিটালাইজেশন নিয়ে। এবং আমাদের দেশে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, তারা এগুলো নিয়ে অলরেডি কাজ করছে এবং ইনভেস্ট করছে, ওনার্স ইন্টারেস্টেড হচ্ছে। এরকম যে তার সমস্ত শেষ আছে পেপারলেস করতে সবকিছু। হ্যাঁ, পেপারলেস করার জন্য কি করতে হবে, আমাকে সফটওয়্যারে যেতে হবে, অর্থাৎ ডিজিটালাইজেশনে যেতে হবে। আর যখন ডিজিটালাইজেশন করছে উনি, আরেকটা জিনিস আছে কি যে তারা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কে কোন ডিসিশনটা দিচ্ছে সেটা যেন আমি দেখতে পাই। তার মানে কি আমার এটা দিয়ে অ্যাকাউন্টেবিলিটিটা স্মুথ হচ্ছে, ভিজিবল হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কি যে যখন আমি রিয়েল টাইম তাৎক্ষণিকভাবে ডেটাগুলো দিচ্ছি, হ্যাঁ, সেখানে যখন এআই কিংবা যে ধরনের ডেটা প্রসেসিং টুলস যাই আমরা ইউজ করি না কেন, তখন সেটাকে তাড়াতাড়ি কুইকলি রিপোর্ট আকারে নিয়ে যাচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজিকে, তারা এটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন জায়গায় নক করতে হবে, হ্যাঁ, কি কারণে ঘটে গেছে, এই জিনিসগুলো সবাই জানতে পারতেছে। আলটিমেটলি কোয়ালিটি অবজারভেশনে কি দরকার, আমার দরকার হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে অকারেন্সের আগেই সেটাকে রোধ করা। আর যদি কোনো কারণে হয়ে যায়, অর্থাৎ হয়ে যায়, তাহলে সেটা যাতে করে ভবিষ্যতে না হয়। আলটিমেট গোল হচ্ছে দুটো, একটা হচ্ছে না করা, এবং যদি কোনো কারণে কোনো জিনিস হয়ে যায় সেটা যাতে ভবিষ্যতে না হয়। তো আর যতটুকু হয়েছে সেটা যেন নিয়ন্ত্রিত অবস্থা থাকে এবং একটা পর্যায়ে সেটা অফ হয়ে যায়। এই তিনটে কাজটা আমাদের, এই তিনটে কাজের জন্যই কিন্তু আমার এই ডিজিটালাইজেশনটা বড় একটা ভূমিকা রাখে। এটা একটা বিষয়। আর একটা যে জায়গাতে আসতেছি সেটা হচ্ছে কি অটোমেশন। এখন অটোমেশনের ক্ষেত্রে প্রোডাকশনের যে জায়গাটা আছে, হ্যাঁ, যেমন আমরা যদি যত বেশি মানুষ নির্ভর, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা হচ্ছে মানুষ নির্ভর একটা জায়গায়, প্রচুর মানুষ লাগে। হ্যাঁ, এবং বলে না যে আহ, মানে অনেক মানুষ অনেক মত বা অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, এটা ব্যাপারের কথা হচ্ছে বলে না। তো দেখবেন যে অনেকগুলো মানুষের হাত কিন্তু সেই স্থির না, মানুষের বডিটা কিন্তু একটা ফিক্সড না। হ্যাঁ, এবং মানুষের মনটাও ফিক্সড না। তো এই যে স্থির একটা অস্থির জিনিসকে আমি কমান্ড এন্ড কন্ট্রোলের মাধ্যমে বলছি তুমি এভাবে ধরে ধরে এভাবেই বানাও। হ্যাঁ, তো এই জায়গাগুলো তখন কিন্তু মানে আমার যে প্রোডাক্টের যে সামঞ্জস্যতা একটার সাথে আর একটা, ওটা জায়গায় একটু ডিস্টার্ব করে। তো এখানে যত বেশি আমি ধরেন অটোমেটেড করব, হ্যাঁ, তত বেশি অবভিয়াসলি আমার হিউম্যান মানুষের যোগাযোগ, মানুষের ইনভলভমেন্টটা কমবে। হ্যাঁ, এবং সিস্টেম তার মতো করে নিয়ে নিয়ে কাজ করবে, তো সেখানে কোয়ালিটি ইম্প্যাক্ট ফেলবে। আরো একটা বিষয় সেটা হচ্ছে কি যে যেমন ধরেন এখন এআই আসতেছে, এআই নির্ভর অনেকগুলা টুলস হচ্ছে, এবং কিছু কিছু ইন্ডাস্ট্রি অলরেডি এটা নিয়ে কাজ করতেছে। গার্মেন্টস এর কোয়ালিটি ডিফেক্ট বলেন বা অপারেশন ডিফেক্ট বা ফ্লোস গুলো আইডেন্টিফাই করার জন্য এআই তার নিজস্ব সেন্সর দিয়ে সেটা ডিটেক্ট করছে, তার ভিতরে লাইব্রেরি তৈরি করে দিই। হ্যাঁ, ধরে নেন যে আমি যদি কোনো একটা মেশিনে যদি এআই নির্ভর কোনো একটা সেন্সর লাগানো থাকে, হ্যাঁ, এবং তাকে যদি এডুকেট করা থাকে যে নিডল পয়েন্টে যাচ্ছে, তুমি যদি এই জিনিসটা দেখো, তাহলে তুমি মেশিনকে স্টপ করা যাবে। এক্ষেত্রেও কিন্তু আমার কোয়ালিটি একটা বড় রকম ভূমিকা রাখতেছে। So obviously, there is no alternative automation and digitalization for improving the quality, overall quality, the productivity and everything. আচ্ছা, এখন আসি প্রোডাক্টিভিটি, যেহেতু কথা হয়তো আপনি বলতে আছেন, তারপর বলে ফেলি যে এই কোয়ালিটির সাথে কিন্তু প্রোডাক্টিভিটি একটা বড় সম্পর্ক আছে। আলটিমেটলি আমাদের যখন ক্রেতা ক্রেতা কিন্তু যখন দোকান থেকে কেনে একটা পণ্য, হ্যাঁ, সে কিন্তু ওটা কোত্থেকে কত পিস ঘন্টায় তৈরি হয়েছে এটা বুঝে সে কেনে না। সে কেনে হচ্ছে এটা দেখতে কেমন লাগছে, পরার পরে আমি কি অনুভূতি করছি, হ্যাঁ, রংটা ঠিক আছে কিনা, সে ওইটা দেখে কেনে। হ্যাঁ, অবভিয়াসলি
ওইটা হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে তো আবার সেখানে নির্দিষ্ট সময়ে কাজ করাইতে হবে, মানুষকে দিয়ে কাজ করাইতে হবে, প্রোডাক্টিভিটি ম্যাটার করে। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে না, আমি যে রাইট যাই বানাবো আমি সেটা সঠিক পণ্যটা বানাবো। এক্ষেত্রে আমি ড্রাইভার এবং বাসের যে সুপারভাইজার, তার একটা উদাহরণ দিই। যে যিনি ড্রাইভার, হ্যাঁ, সে যদি ঠিক মতো চালাইতে না জানে, আপনি কি পারবেন সুপারভাইজারকে দিয়ে তার স্টিয়ারিংটা ঘুরে ঘুরে তাকে সঠিক পথে রাখতে? না আমরা স্যার। পারবো না। সো অবভিয়াসলি যে উৎপাদন করছে, যে মেশিনটা চালাচ্ছে, হ্যাঁ, সর্বাগ্রে তাকে মানসম্পন্ন পণ্যটা বানাইতে হবে। এই বিশ্বাস তার থাকতে হবে নিজের ভেতরে, এই আকাঙ্ক্ষা থাকতে হবে, এই চেষ্টা থাকতে হবে, দায়বদ্ধ থাকতে হবে, তবে সবকিছু পসিবল হবে। প্রোডাকশনে আর কোয়ালিটি সিস্টেমের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। প্রোডাকশনে সবসময় একটা প্রেশার থাকে যে আমাকে যেভাবে হোক হাই কোয়ান্টিটি অফ প্রোডাকশন দিতে হবে। আর কোয়ালিটি একটা এই থাকে যত তাড়াতাড়ি সম্ভব যে আমার কোয়ালিটিটা বজায় রাখতে হবে। দুটো ভারসাম্য রাখাটাই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আমাদের দেশে। রাইট। এই এই চ্যালেঞ্জটা খুব জটিল কিছু না, এটা মানসিকতার চ্যালেঞ্জ। কারণ একে অন্যের প্রতিযোগী ভাববো না। যেমন আমরা হয় কি ধরেন, এটা টিপিক্যাল, এখন এই জিনিসটা অনেকটা কমে আসছে, আগে ছিল, এখন না। আমাদের এখন যে এই মানুষের পরিবর্তন, সেটা ভালো দিকে আমি বলবো। যে কি হয়েছে যে এই কোনো প্রোডাকশনের ধরেন টিপিক্যাল যদি আমি বলি, এখন আমি বলবো যে অনেকটা পরিবর্তন হয়েছে, অবভিয়াসলি খুব ভালো। এই জিনিসটা সবার ভিতরে এটা তৈরি হয়েছে। তারপরেও এখন আমাদের ভিতরে কিছু কিছু আছে যে আমরা কিছু হলে এক অন্যের পেছনে বলি এই কোয়ালিটির লোকের কারণে আমার এটা হয়নি। হ্যাঁ, কোয়ালিটির লোক আমরা বলি যে প্রোডাকশনের লোকের কারণে এটা হয়নি। দিস ইজ রং। Yes. আমার দুটোই দরকার একই সাথে আমার টিকে থাকতে গেলে। হ্যাঁ, তো সেই জায়গাতে, তবে এখানে বলবো যে দায়বদ্ধতার জায়গা যদি বলি, তাহলে যিনি উৎপাদক, অর্থাৎ সরাসরি আমি উৎপাদন করছি, তার পণ্যের মান ঠিক রাখার দায়বদ্ধতা অনেক বেশি। আবার যে পণ্যের মানটাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু দেখবে তারও দায়বদ্ধতা আছে, কারণ তার তো ওইটা ছাড়া অন্য কোনো কাজ নাই। হুম। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হয় দেখেন, তারা ফোকাস না। আপনার প্রোডাকশনের যারা কাজ করতেছেন ওনারা যতটা ফোকাস থাকে তার টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আবারও বলবো সেখানে তার মানসিকতা একটু পরিবর্তন করলে সে সঠিকভাবে কাজ করতে পারবে। যে তার যদি যে না, আমাকে সঠিক মানসম্পন্ন পণ্য আমাকে তৈরি করতে হবে এতটা এই মিনিটের মধ্যে, যেটা আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে কোয়ালিটির মূলনীতির মধ্যে লেখা থাকে, এটা কি হয়েছে তারা পরে, হ্যাঁ, কিন্তু পরে কিন্তু বিশ্বাস করে না। আমি যেমন শুরুর থেকে বলেছি যে আমি জানি কিন্তু আমি করি না। তো যখন সেটা বিশ্বাস করে কাজটা শুরু করবে, হ্যাঁ, আহ, তখন সে যাই উৎপাদন করুক না কেন মোটামুটি মানসম্পন্ন হবে। কিন্তু কোয়ালিটির যে লোকজন আছে যারা কাজ করতেছে, তাকে কিন্তু মাথায় রাখতে হবে যে না, তারও টার্গেট আছে। তার টার্গেট কি, যিনি কন্ট্রোলার ধরেন লাইন, আমি যদি একেবারে গ্রাউন্ড লেভেলে কথা বলি, যিনি লাইন কন্ট্রোলার আছে, তাকে খেয়াল রাখতে হবে যে না, আমার দায়িত্ব কি তাকে নিয়ন্ত্রণে রাখা, না হইতে দেয়া। না হয়তো। এইটার জন্য যত ঘাম ঝরানো দরকার আমাকে ঝরাইতে হবে। আমার মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে যে না, আমার মেধার সর্বোচ্চটুকু ব্যবহার করবো। আমি জানি না, আমি জেনে নিব। আমি পারি না, আমি আরেকজনের কাছ থেকে শিখে নিব কিভাবে পারতে হয়। এই ক্রেজি থাকতে হবে। তাইলে দেখবেন কন্ট্রোলার কন্ট্রোল করতেছে। হ্যাঁ, এখন আসে আমাদের ইন্সপেক্টরদের জায়গাটা, যারা আমি বলবো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা লাইনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ইন্সপেকশন, হ্যাঁ, কারণ আলটিমেটলি যা কিছু তৈরি হয়ে আসে পেছন থেকে সবকিছু তাকে দেখতে হয়। Yes. এখন দেখেন যে আমি ধরে নিলাম উই বিলিভ ইন পিপল, হ্যাঁ, যে আমরা ধরে নিলাম যে সে মানসিকভাবে খুবই সুস্থ সবল, সে জানে কি কি ডিফেক্ট করতে হবে। কিন্তু আপনার দেখেন, চোখের কিন্তু একটা শাটার স্পিড আছে, রাইট? চোখের একটা Yes. গতি আছে। আপনার, আপনি যদি আপনার হাতটাকে, আমি যে আপনি হয়তো ক্যামেরা দেখবেন যে আমি যদি এরকম করে খুব জোরে ঘুরাই, হ্যাঁ, আমি ধরেন জানি না যে আমার এখানে 5টা আঙ্গুল আছে, আমি জানি না, আমি গুনতে বলতে পারবো না। কিন্তু আমি যদি এরকম করে দাঁড়াই, তাহলে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বলতে পারবো কিন্তু 5টা আঙ্গুল আছে। এখন এই যে ইন্সপেক্টরদের কাছে, তাদের কাছে যদি আপনার পেছন থেকে 5-এর অধিক, কথার কথা বলতেছি, 5-এর অধিক যদি ডিফেক্ট আসে, অবভিয়াসলি সে মিস করবে। অবভিয়াসলি সে মিস করবে ওই নির্দিষ্ট সময়। অর্থাৎ আমার এখানে যেমন এটাও আমাদের একটা আমি বলবো দুর্বল দিক, যে আমরা যতটা ধরেন একটা অপারেটরের স্কিল নিয়ে স্কিল অ্যানালিসিস করি, সে মিনিটে কতটুকু এই অপারেশনটা বানাইতে পারবে, হ্যাঁ, আমরা কিন্তু যে কোয়ালিটি ইন্সপেক্টররা, একটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সে প্রতি 30 সেকেন্ডে একটা গার্মেন্টস চেক করে, যদি ওই গার্মেন্টসে 10টা ডিফেক্ট থাকে, সে কি 10টাই ধরতে পারে না কত, এই জায়গার স্টাডিটা আমাদের কম। আমরা যখন কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায়, এই কোয়ালিটি ধরে নাই, কোয়ালিটি চেক করে নাই, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে এতগুলো কাজের জায়গা ছিল, আমি কি সেটা করেছি? করি নাই। আবার একইভাবে আমি প্রোডাকশনের জায়গাতে বলবো, আমরা আবার দোষ দিতেই যে এই অপারেটরকে বুঝাইলেও পারে না, বুঝাইলেও পারে না, দিস অলসো রং। কেননা সবাই কিন্তু কেউ খারাপ জিনিসটা চায় না, উই বিলিভ ইন পিপল। সবাই কিন্তু খারাপ জিনিসটা চায় না। এখন ওর সিচুয়েশনটা হয়তো বা খারাপ আছে। ওই সিচুয়েশনটা কি খারাপ হইতে পারে?
ওর সিচুয়েশন হচ্ছে মেশিন যে টুলস দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই টুলস মেবি রাইট টুলস না, ও রাইটলি পারফর্ম করতেছে না। হ্যাঁ, সে হয়তো বলতে পারতেছে না। আমি যদি সেগুলোকে এনশিওর করে দেই, হ্যাঁ, তাহলে তারপরেও যদি কেউ কিছু করে সেটা গল্পটা আলাদা। কিন্তু এই জায়গাগুলোতে এই ব্যাকগ্রাউন্ডে আমরা যারা ধরেন ফ্লোর ম্যানেজমেন্টে কাজ করে কিংবা লাইন ম্যানেজমেন্টে কাজ করে, তারা এই জিনিসগুলো খুব যে আগ্রহ নিয়ে দেখে তা না, সবাই আছে ফায়ার ফাইটিং নিয়ে ব্যস্ত। ঘুরে ফিরে বারবার করে একই কথা বলবো শুরু এবং শেষের দিক থেকে, মানসিকতার পরিবর্তন, সফট স্কিল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো করেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বাট আমার একটা কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন এটাই থাকে, এত কিছু করে বা জি। এত প্রোডাকশন এফোর্ট বা কোয়ালিটি এফোর্ট দেওয়ার পর আমরা কি হাই ভ্যালু প্রাইসিংটা নিশ্চিত করতে পারছি? সো প্রেজেন্টেশন একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, এবং বোঝানো এবং ডায়ালগসে যাওয়াটা, আমরা ডায়ালগসে সহজে দিতে চাই না। হ্যাঁ, ধরেন কিরকম, আমি যদি বলি যে আমি স্টাডি করে দেখলাম যে দিস ইজ দ্য সার্টেন সিস্টেম, এই সিস্টেমটা যদি আমি এইভাবে চালাই, হ্যাঁ, তাহলে কাজ হয়ে যায়। কিন্তু আমি দেখতেছি যে কোনো একটা 3-4টা বাইরে আমি কাজ করতেছি, তারা হয়তো একটা সিস্টেম কোনো এক সময় ডেভেলপ করেছে এবং আমি ওইটাকে আমার রেসিপির মধ্যে নিয়ে রাখছি এবং আমি ওভাবেই করি। কিন্তু আমি দেখতেছি ওভার দ্য পিরিয়ড অফ টাইমে সময়ের পরিবর্তন একমাত্র কিন্তু আহ, 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 আমাদের কোরআন ছাড়া, হ্যাঁ, অন্য কোনো পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, রাইট? আমরা যারা ধর্ম বিশ্বাসী, হ্যাঁ, সো পৃথিবীর কোরআন ছাড়া অন্য সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু তারপরে বায়ার যখন একটা কিছু দিয়েছে, আমার যখন ফিক্স মাইন্ডসেটে ওটা থেকে থাকে যে না, এটাকে পরিবর্তন করা যাবে না, কেন পরিবর্তন করতে গেলে বাইরে কি মনে করবে? হ্যাঁ, তার সাথে কথা বলতে চায় না তো ওরও বাড়তি ঝামেলা। আমরা যারা অনেক কিছু, আমরা এইচওডিস যারা থাকি, এরকম চিন্তা করে, তো ওরও দরকার নেই, এভাবে চলতে চলুক। না, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে বোল্ড হইতে হবে। এখন আমি তখনই আবার বোল্ড হইতে পারবো যখন ইন ডেপথ নলেজটা ওর ভিতরে থাকবে, আমি যখন ওর ভেতরে ঢুকে থাকবো। আমি ধরলাম আমি একটা শীর্ষ পদে আছি, কিন্তু আমি ওটার ভেতরে নিজেই ঢুকি নাই, আমি হয়তো বা আমার পাশের একজন এক্সিকিউটিভের উপর নির্ভর করছি। হ্যাঁ, ও আমার যতটুকু বুঝাইছে আমি ততটুকু বুঝছি, বুঝে মনে করছে এটা হবে না। আরে বাবা, আমার অভিজ্ঞতাটা ভিন্ন জিনিস, আমি একটু ঢুকি না কেন? আমি একটু লাইনে যাই, আমি যে দেখি, হাত দিয়ে ধরি। সাধারণত এটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে বা হয়, ঊর্ধ্বতন যারা থাকেন, হ্যাঁ, তারা কোথায় যেন একবার যদি চেয়ার বা একটা রুম আমরা পেয়ে যাই, এটা খারাপ লাগবে কথাটা, বাট এটা এটা সত্য, এই কথাটাকে আমি অস্বীকার করবো। হ্যাঁ, আমরা কোথায় যেন এই জায়গাটাতে একটু দূরে। হ্যাঁ, কারণ আলটিমেটলি আমি যদি দেখছি ইন্ডাস্ট্রিতে, আপনি যদি আহ, আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন না কেন, আপনার সাথে প্রোডাক্ট প্রসেসের সরাসরি সংযোগ থাকতে হবে। আর এই সরাসরি সংযোগ আপনি তখনই পাবেন যখন আপনি অন্যের উপর নির্ভর না করে সরাসরি আপনি নিজে জিনিসটা দেখবেন। আপনার দিনের একটা উল্লেখযোগ্য সময় থাকবে ফ্লোরে, আপনি যেই পদে থাকবেন না কেন ইন্ডাস্ট্রি, তাহলে যে দেখবেন যে যা জানেন, যা আছে তা বলতে পারবেন, বুঝাইতে পারবেন, আত্মবিশ্বাস থাকবে। হ্যাঁ, বাইরেকে সাহস নিয়ে বলতে পারবেন, কনফিডেন্টলি কথা বলতে পারবেন। কথা বলার টেকনিক্স আপনি অনেক কিছু জানেন, আপনি এতদিন ধরে কাজ করছেন, আপনি নিজেও তো কম অভিজ্ঞ না। খালি ওই যে ঘুরে ফিরে মানসিকতা পরিবর্তন এবং আপনার ইচ্ছা।